তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, নগর জীবনে চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষছেন নগরবাসী। সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা। বিক্ষোভ দেশের বিভিন্ন স্থানে। ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করেছে বলেছেন আইনমন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় অবস্থান কর্মসূচি। তিস্তা ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থানের প্রশংসা বিশ্লেষকদের। আলু আর পেঁয়াজের অস্থিরতার মধ্যে এবার বাড়ছে চালের দাম। নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ভোররাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তলিয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে আরো কয়েকদিন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আকাশ আঁধার করে বৃষ্টি নামে। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও খেটে খাওয়া মানুষ। ছুটির দিন হলেও প্রধান সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। গ্রিন লোড আমরা এতটুক পানি, কমর পানি, এই বসন্তরের পিছনে কমর পানি, এই আপনার কালভার্ট লোডও কমর পানি, সমরিতার সামনেও পানি, বৌবাজারও পানি, মানে পুরা রাস্তায় পানি। পানি লেগে কোনো দিক ডাউন জানা, পিছনে সব ডুবে যায়, আডুমান পর্যন্ত পানি যায়। আমরা দোকানে যাইতে পারি না, 10টা বাজে যাইতেছে। চলাচলের খুবই কষ্ট হয়। যে এক কোমর পানি দিয়ে এখন হাফ প্যান্ট পরে বাইরে হইতে হয়েছে। বাসা থেকে ডিউটিতে যাইতে পারতেছি না, ঘরটা বাড়াইতে পারতেছি না, কোনো ঠান্ডা না। বৃষ্টি উঠলে মানে আমাদের এই সাইডে পানি, যারা দোকানদারি করতে খুব কষ্ট হয়। এদিকে টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় বিভিন্ন সড়কে। তলিয়ে যায় অলিগলি। ভোগান্তির জন্য নগর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগী মানুষ। প্রায় 30 বছর যাবতীয় এইভাবে অবস্থা দেখতেছি, ছোটবেলা থেকে তো দেখতেছি এই পরিস্থিতি। এরা কোনো অভিযোগ নেই, আজকে তো 10 বছর ধরে এরকম হয় পানি। ঢাকায় এরকম নাম করে একটা জায়গার ভিতরে, রাজধানীর ভিতরে যদি এরকম গলা পানিতে আড়া লাগে, এর স্যার দুঃখ মনে করে নাই মানুষের। মনে করেন যে বৃষ্টির যে রাস্তাঘাট হয়েছে সেই হিসাবে কিনা এই জায়গায় উন্নতি না। রাস্তাঘাট ভাঙা, মনে করেন রাস্তায় বৃষ্টি না হলে পানি বাজিয়ে যায়, বিভিন্ন সমস্যায় আমরা আছি। বাসায় কি পানি উঠে যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল থেকে রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে সারাদিনই থেমে থেমে বৃষ্টি থাকবে বলেও জানান তিনি। সারা দেশের 8টি স্টেশনে অতি ভারী এবং 8টি স্টেশনে ভারী এবং আর বাকি সব জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণপাত রেকর্ড করা হয়েছে। আর এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে। কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে যাবে। চিটাগাং এবং সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তারা বলছেন, জলাবদ্ধতার এই স্পটগুলো চিহ্নিত হওয়ার পরেও সিটি কর্পোরেশনের গাফিলতিতে দিনের পর দিন ভুগতে হয় তাদের। দ্রুত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কোটা ইস্যুতে সংসদে আইন পাশ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের। চলমান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে একথা বলেন আন্দোলনকারীরা। বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ থেকে শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান সংগঠনটির নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছুটির দিনের এই কর্মসূচি মূলত বৃহস্পতিবার কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আগেই ঘোষণা করেছিল সংগঠনের নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে টিএসসি মোড় দিয়ে শাহবাগে অবস্থান নেয়। রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। আপনারা যখন কথা বলেন তখন উপরে প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়। আপনাদের হুজুর
নারা খেয়ে এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুকুম নয়, আমাদের কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নয়। যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন রেলি দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। যদি সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা রাজপথ ছাড়ছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। সরকারি চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রেখে যৌক্তিক সংস্কার করে স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচিতে বৃহস্পতিবার থেকে নানা ধরনের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন বক্তারা। সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠন, সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি ধমকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করব। শিক্ষার্থীদের এই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা না করে সমস্যা সমাধানের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রেলপথ অবরোধ করা হয় রাজশাহীতে। বিক্ষোভ মিছিল নিয়ে রেলপথ অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে রাজশাহী রেল যোগাযোগ। স্টেশনে আটকা পড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ দুটি ট্রেন। এর আগে ক্যাম্পাসের প্যারিস রোডে সমবেত হয় আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস করে আসে। পরে রেলপথে অবস্থান নেয় তারা। তাদের সাথে যোগ দেয় রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শাটল ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগরের 16 শহর স্টেশনে জড়ো হয় তারা। যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নগরীর 2 নম্বর গেট, প্রবর্তক মোড়, চকবাজার, জামাল খান সহ বিভিন্ন সড়ক ঘুরে আসে আন্দোলনকারীরা। বিক্ষোভ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সবাইকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ক্রীড়া উৎসব অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক্তার দীপুমণি। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডিএমপি কমিশনার বলেন, আদালতের রায় মেনে নিতে হবে সবাইকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। আদালতের প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান রাখা এবং আদালতের আদেশ মেনে চলার জন্য আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রদের কোটার পাশাপাশি ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। মেধাবীরা উঠে আসতে না পারায় দেশ ডুবছে, আবার বৃষ্টির পানিতেও ডুবছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, কোটা নিয়ে সরকার ছাত্রদের আদালত দেখালেও আদালত আবার সরকারকে দেখিয়ে দিয়েছে। আহমেদ সরারি রিপোর্ট। যুগপৎ আন্দোলনের 31 দফা ও 1 দফা দাবি ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, শুধু কোটা সংস্কার নয়, সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার করা না গেলে এ রাষ্ট্রের উন্নয়ন হবে না। তারা বলেন, 7 জানুয়ারি সরকারকে বিদায় দিতে না পারলেও নির্বাচন বর্জন করে জনগণ গণ অনাস্থা দেখিয়েছে সরকারকে।
এখন রাজনৈতিক এই গুমোট হাওয়া থেকে মুক্তির একমাত্র উপায় সরকারকে বিদায় করা। আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন। আজকে তিনি ভীষণভাবে অসুস্থ, তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী, তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। কোটা আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মন কেটে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরো ব্যাপকভাবে চিন্তা করি, যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে, আবার আন্দোলনের নামলে সেই 28 অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙ্গার প্রশ্ন আসবে, আবারও লাঠি গুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। সেই আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে সকল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার পরিবর্তন হলে জনগণের যে পরিবর্তন আসবে তার নিশ্চয়তা দিতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে, আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তেমনি ডুবে গেছে। মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। 31 দফা দাবিতে যা আছে তা জনগণকে বোঝাতে পারলে আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেছেন, তরুণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্করণ নিয়ে হাইকোর্টের রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে হাইকোর্টের রায়ের কার্যকারিতা না থাকলেও শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। শিক্ষার্থীদের আন্দোলনের ওপর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিরা ভর করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, যে কোনো আন্দোলন হলেই বিএনপি ও তার দোসররা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে। ক্ষমতায় থাকতে দুর্নীতি লুটপাট করায় তাদের উপর জনগণের আস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, এ কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। সে কারণেই অরাজনৈতিক আন্দোলনকে পুঁজি করে দলটি রাজনীতিতে নামে বলে অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জনগণের জানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতেই হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। নতুন প্রজন্মের যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। ডাক্তার জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন 2 দফা বৈঠক করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন।
গত 8 জুলাই ভোররাতে অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে 22 জুন হাসপাতালে ভর্তি হয়ে 10 দিন চিকিৎসাধীন থাকার পর 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। 25 জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 79 বছর বয়সী বেগম জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিল তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। উত্তরের 5 জেলায় গণ অবস্থান কর্মসূচি থেকেই হুঁশিয়ারি দেওয়া হয়। শেষ আষাঢ়ের রোদে পুড়েই অধিকার আদায়ের আন্দোলনে সামিল শত শত মানুষ, কোথাও বাঁধে আবার কোথাও নৌকায়, বলেন হৃদয়ে গাঁথা কষ্টের কথা। আন্দোলনকারীরা বলেন, তিস্তার পরিচর্যা না করায় প্রতি বর্ষায় এই নদী আগ্রাসী হয়ে ওঠে, কেড়ে নেয় বেঁচে থাকার অবলম্বন। তারা বলছেন, সরকারের অবকাঠামোগত উন্নয়নে শহরের শোভা বেড়েছে। আগামী মাসে এই প্রকল্পের রূপ দেখতে চান তারা। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নদী তীরবর্তী 12 উপজেলার 100 পয়েন্টে একসাথে এই কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে দেখছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনের বিনিয়োগ সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন। তিস্তা সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থান দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও আশা বিশ্লেষকদের। ইমরুল কায়েসের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছে চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে চাওয়া পাওয়ার হিসাব কতখানি মিলেছে সে প্রশ্ন এখন সব মহলে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগের পরিধি বাড়তে থাকবে বলেও আশা তাদের। 2041-এর ভিশনের কথা চিন্তা করি যে একটু উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ, সেই জায়গায় পৌঁছতে হলে যেই ধরনের অর্থনৈতিক উন্নয়ন দরকার, সেইটার জন্য আমাদের বহির্বিশ্ব থেকে আমাদের সাপোর্ট দরকার, আমাদের সেই ধরনের অর্থনৈতিক সম্পর্ক দরকার। সেটি আমরা চীনের সঙ্গে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি এবং এই সফরের মাধ্যমে এই সম্পর্কটা আরও শক্তিশালী হবে। অর্থনৈতিক সম্পর্কে একটা বড় ভিত্তি তৈরি হয়েছে, এটাকে আগামী দিনে আরও এক্সপান্ড করা। ইলেকট্রিক ভেহিকেলস, তারপরে একটা গ্রিন জোন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে একটা নর্দার্ন ডিস্ট্রিক্টে একটা ট্রান্সফরমেশন বা ইকোনমিক জোনের একটা কনসেপ্ট ফ্লোট করেছে। আবার আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে যে এই যে নগদ আর হচ্ছে গিয়ে হুয়াওই সাথে একটা পার্টনারশিপ, ফিনটেকের একটা পার্টনারশিপ কনক্লুড হয়েছে। তো এগুলা হচ্ছে কি অ্যাকচুয়ালি খুবই ফরওয়ার্ড লুকিং বা প্রোগ্রেসিভ। ভূরাজনীতির বাস্তবতায় ভারসাম্যমূলক কূটনীতিতে চীন সহ অন্যান্য দেশকে বাংলাদেশ সহযোগী হিসেবে পাবে বলেও বিশ্লেষকরা আশা করছেন। বাংলাদেশের সঙ্গে যখন চীন সম্পর্ক স্থাপন করেছে বা বিভিন্ন বিষয়ে কথা, তখন কিন্তু চীন বাংলাদেশ সম্পর্কের যে বিষয়গুলো সেগুলো এখানে গুরুত্ব পাবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন আমরা দেখি, তখন সেই দুদেশের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো সেগুলো গুরুত্ব পায়। এটাকে আমরা অনেক সময় হয়তো চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে না, চীন ভারত যেহেতু বৈরী, সুতরাং বাংলাদেশ হয়তো বা চাপে আছে বা বাংলাদেশকে হয়তো বা সহায়তা করবে না। বিষয়টা তা না। জিওগ্রাফিক্যাল কনটেক্সটেও দেখতে হবে, কেননা আমাদের কিন্তু 54 ট্রান্সবাউন্ডারি রিভার আছে বা +1-2 হবে। তো এগুলা কিন্তু সবই ওই যে উজান থেকে ভাটিতে আসে। আমাদের প্রাইম মিনিস্টারও বলেছে যে আমরা বেসিন ওয়াইড কোঅপারেশন চাই, ট্রান্সবাউন্ডারি কোঅপারেশন চাই। যদি ট্রান্সবাউন্ডারি কোঅপারেশন হয়, তো বাউন্ডারি বা বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট করতে হলে যারা বেসিনে আছে তাদের তো আমরা একসাথে হইতেই পারি। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্টের সহযোগিতার আশ্বাস শিগগিরই কার্যকর হবে বলে মনে করেন তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অস্থিরতা আরও বেড়েছে পেঁয়াজ ও আলুর বাজারে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে 110 থেকে 120 টাকা পর্যন্ত। সরবরাহের কোনো ঘাটতি নেই, তবুও লাফিয়ে লাফিয়ে অত্যাবশ্যক এসব নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্ট।
পেঁয়াজ, আলু কিংবা চাল বাজারে রয়েছে পর্যাপ্ত সরবরাহ, তবুও দিনের পর দিন বেড়ে চলছে দাম। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়েছে পেঁয়াজের দাম, আলুর দামও ঠেকেছে 60 টাকা। গতকালকে 110 টাকা ছিল, আজকে পেঁয়াজের দামটা 10 টাকা বাড়ছে। দীর্ঘদিন সবসময় মানে প্রত্যেক দিনেই পেঁয়াজের দামটা 5 টাকা 10 টাকা করে বাড়তেছে। হঠাৎ কোনো কারণ ছাড়াই কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। দাম বাড়ার যৌক্তিক কারণ জানা নেই ব্যবসায়ীদের। চাউল আপনার প্রতি কেজিতে 5 টাকা বাড়তি, ঠিক আছে, 4 টাকা 5 টাকা বাড়তি। আর সবজি টবজির বাজার তো বাজারে হাতি দরকার দেয় নেই। উৎপাদন হয়, কিন্তু মিল মালিকরা বলছে ধানের দাম নাকি বেড়ে গেছে, সেই জন্য চালের দামটা বাড়াই দিচ্ছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও মাছের দামও চড়া, তবে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আর আগের বেড়ে যাওয়া দামে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা। সবগুলোরই দাম বেশি, নর্মাল যে দাম থাকে নর্মালি আজকে বৃষ্টির দিনে তার চেয়ে বেশি দাম লাগামের বাইরেই বলা যায়, কারণ বৃষ্টির কারণে মনে হচ্ছে এখন দাম অনেক বেশি। সোনালী 290 টাকা, ব্রয়লার 180, আর লেয়ার হলো আপনার 340 টাকা। নিত্যপণ্যের এমন উচ্চ দামে বিপাকে সাধারণ মানুষ, আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষুব্ধ তারা। বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণেই দাম তো আর সহনীয় পর্যায়ে নাই আসলে বলা যাচ্ছে। প্রতিদিনের দাম প্রতিদিনই বাড়তেছে, আজকে তো বৃষ্টির কারণে আরো অবস্থা বেশি খারাপ। কিভাবে খাবে মানুষ? এত দামে আসলে কেনা খুব কঠিন, সাধারণ মানুষ এটা পারবে না। হয়তো 500 টাকা নিয়ে আসে সেটা বাজার করে ব্যাগে নেওয়ার মতো ব্যাগ খালি পড়ে থাকে। এই অবস্থা এখন কি করে চলবো আমরা সেটাই চিন্তায় আছি। এদিকে বৃষ্টির অজুহাতে 50 থেকে 60 টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি। কাঁচামরিচের কেজিও 240 টাকার উপরে। আজকে কাঁচামরিচের দাম হলো 240 টাকা কেজি, কালকে ছিল 280 টাকা। ইদানিং কয়েকদিন ধরে বাড়তি, বৃষ্টির আগেও ছিল বাড়তি, এবং আজকে তো একটু মরিচের দামটা বাড়ছে। এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের উত্তর ও উত্তর পূর্বের বেশিরভাগ নদীর পানি এখনো বিপদসীমার উপরে। নতুন নতুন এলাকা তলিয়ে কয়েক জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে। বেড়েছে নদী ভাঙনও। এরই মধ্যে পানির তোড়ে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ফুঁসছে বেশিরভাগ নদ নদী। কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি আরও বেড়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নৌকায় দিন কাটছে দুর্গতদের অনেকের। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সহ বেশি বিপাকে শিশু ও বয়স্করা। ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে তারা। খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবার দেখছি, চেয়ারম্যান মেম্বার কেউ সহযোগিতা করে নাই। জল পানির জন্য বের হতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা, খাওয়া দাওয়ার কষ্ট। সিরাজগঞ্জে যমুনার পানি আরও বেড়ে বিপদসীমার উপরে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ বালাই। এর মধ্যেই কয়েক এলাকায় চলছে ভাঙন। আশ্রয়ের খোঁজে ছুটছে ভাঙন কবলিতরা। দাদার বাড়িটা ছিল, সে বাড়িটা ভেঙে গেছে। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, শেষ একটা আশ্রয়স্থল ছিল, সেটাও ভেঙে গেছে। আর আমার কিছুই নাই, আর কিছুই নাই মানে থারও জায়গা নাই কে। হ্যাঁ, এমন অবস্থা ব্যাঙ্গে একবার বিলীন হয়ে গেছে। এখন আমরা পথের ফকির, আর কোনে যামু কোনে থাকমু তাও আমার কোনো নিরাপত্তা নেই। জামালপুরেও যমুনা ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, গোখাদ্যের সংকট চলছে। টাঙ্গাইলের তীব্র ভাঙনে 15টি ইউনিয়নের শতাধিক বাড়িঘর, হাটবাজার, মসজিদ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানির তোড়ে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ। সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি 3টি পয়েন্ট এখনো বিপদসীমার উপরে। পানি নামছে না জেলা উপজেলার নিম্নাঞ্চল থেকে। ভারী বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী ও হাওরের পানি। আবারও তলিয়ে গেছে নিম্নাঞ্চল। নতুন করে পানিবন্দী লাখো মানুষ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জমির দলিল ও পরিমাপের বিষয়ে ধারণা দিতে আর সচেতনতা বাড়াতে রাজশাহীতে চালু হয়েছে ভূমির পাঠশালা। স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গান চর্চা কেন্দ্র গড়ে তুলেছে পবা উপজেলা ভূমি অফিস।
এতে জমি সংক্রান্ত মামলা কমে আসবে বলে মনে করে জেলা প্রশাসন। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বেশিরভাগ পরিবারই আছে ভূমি সংক্রান্ত নানা জটিলতা, আর এ থেকেই তৈরি হচ্ছে পারিবারিক বিরোধ, মামলা, মোকদ্দমা, সংঘর্ষ। এই অবস্থা থেকে পরিত্রাণে সচেতনতা ও ভূমি আইন জানার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর তাই জমিজমা নিয়ে গ্রামের মানুষকে সচেতন করতে রাজশাহীতে চালু করা হয়েছে ভূমির পাঠশালা নামে ব্যতিক্রমী এক স্কুল। প্রয়োজনীয় বিষয়গুলো হাতে কলমে শেখানো হচ্ছে ব্যতিক্রমী এই পাঠশালায়। ভূমি নিয়ে সরকারের যে উদ্যোগগুলো আছে যত দ্রুত পারা যায় জানানোর, মানুষ যখন নিজে শিক্ষিত হবে, নিজে স্মার্ট হবে, তখন মানুষ নিজের সেবা তখন নিজেই গ্রহণ করতে আসবে। প্রতি মোজা থেকে 20 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয় 5 দিন। উদ্দেশ্য, অন্যের জমির জটিলতা নিরসনে তারা সহযোগিতা করবে। ভূমি সম্পর্কে যে ঝামেলা আছে, তারপরে নামজারির যে বিষয়টা আমরা জানতাম না, তারপরে যে রেকর্ড আছে RS, এই রেকর্ডের কোনগুলা ভুল, এসে এই সম্পর্কে আমরা জানছি। আমার যে জমি আছে সে জমির যে ভুল আছে বা আছে সেটা আমি সঠিকভাবে ঠিক করতে পারবো। ভূমি নিয়ে আগে আমরা যেসব সমস্যার মুখোমুখি হতাম, অনেক ভোগান্তিতে পড়তে হতো আমাদেরকে, আশা করি আমরা এখন কিছুটা জানার পর এই ভোগান্তিতে আর আমাদের পড়তে হবে না। ভূমি এমন একটি বিষয়, এর জের ধরে অনেক সমাজে দ্বন্দ্ব ফ্যাসাদ হয়, এমনকি অনেকে হত্যার শিকার পর্যন্ত হয়। তাহলে যদি সঠিকভাবে এর সমাধান দিতে পারে আমার শিক্ষার্থীরা এবং প্রত্যেকে যদি ভূমি সংক্রান্ত জ্ঞান থাকে, তাহলে আমার মনে হয় যে দ্বন্দ্ব সমাজ থেকে নিরসন হবে। জমিজমা সংক্রান্ত কাগজপত্র না বোঝার কারণে ভয়ের মধ্যে থাকেন অনেকে। ভূমি পাঠশালা এই ভীতি কাটাবে বলে মনে করেন জেলা প্রশাসক। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে তারা যাতে এই প্রশিক্ষণ গ্রহণ করে গ্রামের সাধারণ মানুষকে ভূমির যে প্রাথমিক জ্ঞান সেটি প্রদান করতে পারেন এবং ভূমি সংক্রান্ত যে মামলা হচ্ছে সেই মামলার পরিমাণ আস্তে আস্তে আশা করি আমরা এর প্রভাবে কমে আসবে। জমি নিয়ে বছরের পর বছর মামলায় সর্বশান্ত হন অনেকে, অথচ ভূমি ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছ ধারণা থাকলে এড়ানো যায় নানা জটিলতা, বলছেন সংশ্লিষ্টরা। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, নগর জীবনে চরম দুর্ভোগ, সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষছেন নগরবাসী। সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা, বিক্ষোভ দেশের বিভিন্ন স্থানে। ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করেছে বলেছেন আইনমন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় অবস্থান কর্মসূচি, তিস্তা ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থানের প্রশংসা বিশ্লেষকদের। আলু আর পেঁয়াজের অস্থিরতার মধ্যে এবার বাড়ছে চালের দাম, নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।